তুর্কিয়েতে নেটো সম্মেলনে যোগ দিতে গিয়ে নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগে পড়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন তথ্য অনুযায়ী কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এয়ারফোর্স ওয়ানে হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গোপনে ট্রাম্পকে একটি ছোট সরকারি বিমানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। ঘটনাটি ঘটে আঙ্কারায় ট্রাম্পের সফরের শেষ দিনে। এ সময় আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ঘিরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছিল তুঙ্গে। ট্রাম্পের বিমান বদলের খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে শুরু হয় কটাক্ষ। তাদের দাবি, ঘটনাটি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার উদ্বেগ কতটা গভীর তা স্পষ্ট করেছে। Hardliners who have been talking about taking revenge for assassination of Iran's supreme leader on February 28th, as well as some other senior political and military officials in Iran, they are basking in the fact that the United States was so afraid and concerned about President Trump's safety and security. তবে ট্রাম্পের বিমান বদলের ঘটনায় ইরান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। হামলার হুমকির অভিযোগ নিয়েও তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। গত জুনে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে ট্রাম্পের বিমান বদলের ঘটনা নতুন করে সামনে আনছে আমেরিকা ইরান সংঘাতের গভীরতা ও দুই দেশের মধ্যে চলমান নিরাপত্তা উদ্বেগ। দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এলাকা সফরকালে এক ভিডিও বার্তায় চরম আক্রমণাত্মক অবস্থান তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি স্পষ্ট জানান, দক্ষিণ লেবাননের তথাকথিত সিকিউরিটি জোন থেকে সেনা প্রত্যাহার করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। শুধু লেবাননই নয়, গাজা এবং সিরিয়ার সীমান্ত এলাকাগুলোতেও সেনাবাহিনী বহাল রাখার নির্দেশ দেন তিনি। আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা এই সিকিউরিটি জোন থেকে এক চুলো সরব না। উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনী এখানে অবস্থান করছে। কোনো অবস্থাতেই আমরা লেবানন, সিরিয়া কিংবা গাজার নিরাপত্তা এলাকাগুলো থেকে সরে যাব না। ৭ অক্টোবরের শিক্ষা হচ্ছে, নিজেদের নাগরিকদের বাঁচাতে আমাদের এই জায়গাগুলোতে সার্বক্ষণিক উপস্থিতি জরুরি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই চরমপন্থী বক্তব্যের পরপরই তার তীব্র বিরোধিতা করেছে হোয়াইট হাউস। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, লেবাননের ভূমির ওপর ইসরায়েলের কোনো আঞ্চলিক অধিকার নেই। ওয়াশিংটনের মধ্যস্থতায় গত জুনে যে চুক্তি হয়েছিল তাতে স্থায়ী সেনা উপস্থিতির কোনো সুযোগ নেই উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন তারা। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র সহ পুরো গ্রাম গুড়িয়ে দেওয়ার কড়া প্রতিবাদ জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। পুরো এলাকা ধ্বংস করাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি। এছাড়া সীমান্ত এলাকার বন জঙ্গলে ইসরায়েলি ড্রোন দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও করেছে লেবাননের ফায়ার সার্ভিস। তবে এসব উত্তেজনার মাঝেই আগামী সেপ্টেম্বরে রোমে দুই দেশের মধ্যে পরবর্তী দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে স্থায়ীভাবে আইডিএফের উপস্থিতির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈরুতের সাধারণ নাগরিকরা। আলোচনা নয়, কেবল প্রতিরোধ এবং ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে দখলদারদের বিদায় করতে হবে বলে মত সাধারণ মানুষের। আমরা ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। শেষ পর্যন্ত তারা দখলদারিত্ব বজায় রাখতে পারবে না। ইতিহাসের অভিজ্ঞতা বলে, রাজনৈতিক আলোচনা কিংবা যুদ্ধের মাধ্যমেই হোক, একদিন না একদিন তাদের সরে যেতেই হবে। আমার স্পষ্ট কথা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই। অন্যায্য সমঝোতার সুযোগ নিয়ে দখলদাররা তাদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে, কিন্তু শক্তি প্রয়োগ ছাড়া তাদের থামানো সম্ভব নয়। শক্তি প্রদর্শন আর কূটনৈতিক দূরত্বের মাঝে দক্ষিণ লেবাননে যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী অনিশ্চয়তা তৈরি হচ্ছে তা কেবল এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং একটি নতুন ভূরাজনৈতিক সংকটের সংকেত দিচ্ছে। রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের বড় ধরনের সামরিক মহড়া পরিদর্শনের পরপরই বিতর্কিত এতরূপ দ্বীপে পৌঁছান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তিনি একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা, স্থানীয় হাসপাতাল ও স্কুল পরিদর্শনের পাশাপাশি নৌঘাটির সামরিক সক্ষমতা তদারকি করেন। স্পেশাল মিলিটারি অপারেশনের মাধ্যমে সামনের সারির লক্ষ্য অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আপনারা পেছনে নেই,
আপনারা এবং নৌবাহিনীও সম্মুখ সমরে আছেন, কারণ পুরো রাশিয়ার ভূখণ্ড ও নিরাপত্তা নিশ্চিত রাখা আবশ্যক। Она должна поддерживаться. পুতিনের এই সফরকে কেন্দ্র করে সাথে সাথেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রাজধানী টোকিওতে এক জরুরি প্রতিক্রিয়ায় তিনি জানান, উত্তরের এই ভূখণ্ড ঐতিহাসিক ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সবসময়ই জাপানের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকারের পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিন এই সফর করেছেন। বর্তমান রুশ প্রেসিডেন্টের এত রুশ সফর জাপানের দীর্ঘদিনের অবস্থানের পরিপন্থী এবং আমাদের জনগণের অনুভূতিকে চরমভাবে আঘাত করেছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য। জাপানি প্রধানমন্ত্রী আরও সতর্ক করে বলেন, ইউক্রেনে আক্রমণের পর তৈরি হওয়া জটিল পরিস্থিতির মধ্যেও জাপান আলোচনার পথ খোলা রেখেছিল, কিন্তু এমন পদক্ষেপ দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক পুনর্গঠনকে আরও কঠিন করে তুলবে। কুরিল দ্বীপপুঞ্জ বা জাপানের তথাকথিত উত্তরাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে দুই দেশের মূল বিরোধের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত মস্কো ও টোকিওর মধ্যে কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি সই হয়নি। ইউক্রেনের খার্কিভ ও জিতোমোর অঞ্চলে খামার জুড়ে ফসল কাটার ব্যস্ততা থাকলেও কৃষকদের মুখে নেই স্বস্তির হাসি। রাশিয়ার সাম্প্রতিক কঠোর নৌ অবরোধের কারণে ব্ল্যাক সি ও ওডেসা বন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে দেশটির শস্য রপ্তানি। আগে যেসব বন্দর দিয়ে প্রতি মাসে হাজার হাজার টন গম ও শস্য বিশ্ববাজারে সরবরাহ করা হতো, তা বন্ধ থাকায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদিত শস্য গুদামে জমে থাকলেও বিক্রির বাজার না থাকায় আগামী শরৎকালীন মৌসুমের চাষাবাদ চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ইউক্রেনিয়ান কৃষকদের আয় পুরোপুরি থমকে গেছে। আমাদের সব থেকে ভয়ের বিষয় হলো ফসল রাখার আর কোনো জায়গা আমাদের নেই। ওডেসা ও আশেপাশের বন্দরগুলোতে রাশিয়ার টানা অবরোধের কারণে প্রতি মাসে 4.5 মিলিয়ন টন শস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এটি সব কৃষকের জন্য এক চরম দুর্যোগ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, শস্য রপ্তানি করে অর্থ না এলে জমির পেছনে নতুন করে বিনিয়োগ করার মতো সামর্থ্য কৃষকদের থাকবে না। শীতকালীন গম ও সূর্যমুখী বীজ সময় মতো রোপণ করা সম্ভব না হলে এর ধাক্কা সামলাতে হবে পুরো বিশ্বকে। ইউক্রেন যদি এখন শীতকালীন গম রোপণ না করে এবং বসন্তের জন্য জমি প্রস্তুত না করে, তবে ঠিক 1 বছরের মধ্যে আমরা স্পষ্ট এক বৈশ্বিক খাদ্য সংকট দেখতে পাব। এর পাশাপাশি সীমান্তবর্তী ক্ষেতগুলোতে ড্রোন হামলা এবং আগুনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। যুদ্ধের প্রায় 4.5 বছর পর ইউক্রেনের অর্থনীতি ও বিশ্ব খাদ্য বাজারকে স্থবির করতে দুই পক্ষই যখন একে অপরের রপ্তানি রুটে আঘাত হানছে, তখন অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় তটস্থ ইউক্রেনের সাধারণ চাষিরা। ফ্রান্স জুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি ও শত শত ঘরবাড়ি। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার ফাইটার, আর ধোঁয়ায় বিষাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শত শত কর্মীকে। তবে জীবন বাজি রেখে কাজ করলেও নিম্নমানের ও অপর্যাপ্ত সরঞ্জাম নিয়ে কাজ করতে বাধ্য হওয়ায় বছরের পর বছর ধরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল ফায়ার ফাইটারদের মনে। আমরা 10 বছরের বেশি সময় ধরে এসব অনিয়মের প্রতিবাদ জানাচ্ছি। 2026 সালের এই গ্রীষ্মে আমাদের সহনশীলতার সীমা পার হয়ে গেছে। শত শত ঘরবাড়ি পুড়ে গেছে, হাজার হাজার মানুষ সরিয়ে নিতে হয়েছে, শত শত ফায়ার ফাইটার কার্বন মনোক্সাইডে বিষাক্ত হয়ে চিকিৎসাধীন। এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি পর্যালোচনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজের সঙ্গে বৈঠকে বসেন 9টি ফায়ার ফাইটার ইউনিটের প্রতিনিধিরা। নাগরিক সুরক্ষা, আধুনিকরণ, নতুন কর্মী নিয়োগ, অবসর সুবিধা এবং কাজের পরিবেশ সংক্রান্ত 5 দফা দাবি তোলেন তারা। তবে বৈঠক শেষে কোনো দৃশ্যমান আশ্বাস না পাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন ইউনিয়ন নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাজেটের সুনির্দিষ্ট কৌশল বা প্রস্তাবিত বিলে কি থাকবে সে বিষয়ে আমরা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাইনি। অগ্নি নির্বাপক কর্মীদের অভিযোগ, যেখানে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, সেখানে ফায়ার ফাইটারদের মাত্র 12 ইউরোর পাতলা সুতি কাপড়ের মাস্ক দিয়ে চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রস্তাবিত বিলে যদি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন না আসে তবে ফায়ার সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন দেখতে যাচ্ছে দেশ। আমরা আগামী 29 সেপ্টেম্বর প্যারিসে মহাসমাবেশের ডাক দিচ্ছি। সরকার আগামী সেপ্টেম্বরে নতুন বিল আনার প্রতিশ্রুতি দিলেও রাজপথে নামার শক্ত অবস্থানে ফায়ার ফাইটাররা। জরুরি সেবা খাতের এই অসন্তোষ ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতি ও সুরক্ষায় নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করল। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামটি ঘিরে রেখেছে 5টি ইহুদি বসতি। গত কয়েকদিন ধরে স্থানীয় 3টি প্যালেস্টিনিয়ান পরিবারকে নিজেদের বসতবাড়িতে অবরুদ্ধ করে রাখে সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরা। পরিবারগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে ঘরের আঙিনায় তাঁবু খাটিয়ে সেখানে অবস্থান নেয় উগ্র সেটলাররা। এমনকি অবরুদ্ধদের কাছে খাবার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতেও বাধা দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের। এই এলাকাটিকে বসতি স্থাপনকারীরা ব্যাপকভাবে লক্ষ্য বানাচ্ছে। কুসরা গ্রামটি 5টি ইহুদি বসতি দিয়ে ঘেরা। তারা কুশাই আবু রিদার বাড়ি ঘেরাও করে রেখেছে। একটি পুরো পরিবার খাবার ও পানি ছাড়া গত 5 দিন ধরে সেখানে বন্দী অবস্থায় রয়েছে। ঘটনার পরপরই এলাকাটির নিরাপত্তা বজায় রাখা এবং প্যালেস্টিনিয়ানদের সুরক্ষার কথা বলে বিশাল সামরিক বহর পাঠায় ইসরায়েলি বাহিনী। তবে সাহায্য করার বদলে তারা অন্তত 6টি প্যালেস্টিনিয়ান বাড়ি খালি করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কুসরা গ্রামের মেয়রের অভিযোগ, সাধারণ মানুষকে রক্ষার সামরিক দাবি স্রেফ একটি নাটক। বরং ইহুদি বসতি স্থাপনকারীদের সাথেই সেনাদের ঘনিষ্ঠতা দেখা যায়। সশস্ত্র সেনা সদস্য গ্রামে ঢুকে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। 6টি বাড়ি খালি করে সেনা সদস্যরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা মাত্র কয়েক মিটার দূরে থেকেও অবরুদ্ধ বাসিন্দাদের খাবার, পানি বা ওষুধ পাঠাতে পারছি না। সেনাবাহিনী দাবি করছে তারা উদ্ধার করতে এসেছে, অথচ 10 মিনিটের মধ্যে চাইলে তারা উচ্ছেদকারীদের সরিয়ে দিতে পারত। এদিকে ঘটনাটিকে অপরাধমূলক কর্মকাণ্ড অভিহিত করে আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ওয়াশিংটনের অনুরোধে ইসরায়েলি পুলিশ ও সেনা অবৈধ সেটলারদের সরানোর পদক্ষেপ নেয়। তবে স্থানীয় প্যালেস্টিনিয়ানদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের ছত্রছায়ায় সেনারা বসতি স্থাপনকারীদের অবৈধভাবে জমি ও বাড়ি দখলের সুযোগ করে দিচ্ছে। গাজার খান ইউনিসে তাঁবুর ভেতর যন্ত্রণায় ছটফট করছেন 33 বছর বয়সী খলুদ আবু সাহমুদ। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত 2 সন্তানের এই জননী গত 10 মাস ধরে সীমান্ত পার হয়ে বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন। তবে কোনো সাড়া না পাওয়ায় বিনা চিকিৎসায় এখন তার শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এই ঘাতক ব্যাধি। 3 মাস ধরে আমি কোনো ওষুধ বা কেমোথেরাপি নিতে পারছি না। শুধুই ব্যথানাশক ওষুধ খেয়ে বেঁচে আছি। আমার নখগুলো সব পড়ে গেছে। রোগটি এখন লিভার থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। আমি এখন শুধুই মৃত্যুর জন্য দিন গুনছি। গাজার একমাত্র ক্যান্সার বিশেষায়িত টার্কিশ প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়ায় সেখানে কেমোথেরাপি বা আধুনিক অন্যান্য চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে 2 থেকে 3 গুণ বেশি ক্যান্সার রোগী মারা যাচ্ছেন। ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালের এমআরআই ও পরীক্ষা কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়ায় নতুন করে রোগীদের ক্যান্সার নির্ণয় করা বা রোগের বর্তমান অবস্থা জানা অসম্ভব হয়ে পড়েছে। কেমোথেরাপির অপ্রাপ্তি ও চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস হওয়ায় আমরা প্রতিদিন গড়ে 3 থেকে 5 জন ক্যান্সার রোগীর মৃত্যু রেকর্ড করছি। আমাদের তালিকায় 5000-এর বেশি নিবন্ধিত রোগী রয়েছে, যারা বিদেশে জরুরি চিকিৎসার অপেক্ষায় দিন গুনছেন। নাসের হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান জানান, সীমান্ত দিয়ে সপ্তাহে মাত্র হাতে গোনা কয়েকজন রোগীকে বের হতে দেয়া হচ্ছে, যা হাজার হাজার রোগীর তুলনায় একেবারেই নগণ্য সংখ্যা। একদিকে চিকিৎসার অভাব, অন্যদিকে বোমাবর্ষণের বিষাক্ত রাসায়নিকের প্রভাবে রোগীদের শরীরে ক্যান্সারের দ্রুত বিস্তার ঘটছে। সব মিলিয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাটি। আমার কাছে হাজার হাজার রোগী রয়েছে। আপনি যদি সপ্তাহে মাত্র 6 বা 7 জন রোগীকে বিদেশে যেতে দেন, তবে সব রোগীকে বের করতে 20 বছর লেগে যাবে। বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারলে যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, তারা আজ এখানেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও সীমান্ত অবরোধ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে গাজার হাজার হাজার ক্যান্সার রোগীর জীবন এখন চরম ঝুঁকিতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।